আজকে আইআইটি খড়গপুরের 75 ইয়ার্স পূর্ণ হলো। এই আগস্টের 18 তারিখে 1951-এ নেহেরু আইআইটি খড়গপুর ডেডিকেটেড টু নেশন করেছিলেন। তো আমাদের ছেলেপেলেরা ওই ডেডিকেটেড টু নেশনটা কেটে দিয়ে হাঁটতে করে বলতো ডেডিকেটেড টু নেশন তো বটে, বাট কোন নেশন? ইন্ডিয়ান নেশন নয়, ডেডিকেটেড টু ইউনাইটেড স্টেটস, নেশন অফ ইউনাইটেড স্টেটস। ইটস এ জোক। তো ব্যাপারটা হচ্ছে যে আমি যখন আইআইটি খড়গপুরে ঢুকি তখন আইআইটি খড়গপুরটা 91 অলমোস্ট এই আগস্টের আমার মনে আছে 18 তারিখেই আমাদের ঢুকেছিলাম। তো তখন আইআইটি 40 বছর পূরণ করেছে, তারপর 35 বছর পেরিয়ে গেছে। আমি এই ভিডিওটাই কোনো ক্রিটিসিজম করছি না, কোনো বড় পলিটিক্যাল নিয়ে বলছি না, জাস্ট আমার নিজের অভিজ্ঞতা বলছি। ডেফিনেটলি আইআইটিগুলোর ইনফ্রাস্ট্রাকচার খুবই ভালো। দেখুন, আমিও তো এখানকার ইউনিভার্সিটির সাথে জড়িত। আমি বলবো আইআইটি খড়গপুরে অনেক ভালো ইনফ্রাস্ট্রাকচার আছে, অনেক কিছু করা যেতে পারে। কিন্তু যেহেতু আইআইটি খড়গপুরের পেছনে ডিপটেকের মানে ইঞ্জিনিয়ারিং টেকনোলজির ভিসি ক্যাপিটালটা নেই, ভেঞ্চার ক্যাপিটাল, সিড ক্যাপিটাল এগুলো নেই, সেটা একটা মেজর প্রবলেম। তো এমআইটির সাথে আইআইটির আমাদের আইটি স্টুডেন্টরা কি এমআইটির থেকে খারাপ? একদমই নয়। কিন্তু সমস্যাটা হচ্ছে এই যে এমআইটি স্টুডেন্টদের পেছনে একটা $2 বিলিয়ন 20,000 কোটি টাকার একটা ইনভেস্টমেন্ট ক্যাপিটাল আছে। তো আমি এমআইটিতে যেসব গ্রুপগুলোর সাথে কাজ করেছি বা এখনও করছি, সেই ছেলেগুলো সবসময় স্বপ্ন থাকে, প্রফেসরদের স্বপ্ন থাকে একটা নতুন টেকনোলজি করলে সেটাকে সঙ্গে সঙ্গে স্টার্ট আপ বানিয়ে 2 বছরে বেচে দিয়ে 100 মিলিয়ন নিয়ে, মানে 1,000 কোটি টাকা নিয়ে অবসর নিয়ে না। হচ্ছে এমআইটির ছেলেদের। আমাদের আইটি ছেলেপেলের কী হবে? ভাই আইডিয়া তো আছে, তারা কেপেবল করতেও পারে, কিন্তু পেছনে টাকা নেই। ডিপটেকের ক্যাপিটাল সবে এখন তৈরি হওয়া শুরু হয়েছে, এখনও ডিপটেকে কেউ টাকা ঢালতে ভয় পায়। কেন ভয় পায়? কারণ ডিপটেকের সবচেয়ে বড় ক্রেতা হচ্ছে ডিফেন্স, আর ভারতবর্ষের ডিফেন্স আর গভর্নমেন্ট ক্রেতা মানেই সেখানে আদানি, আম্বানি, ঘুষ এসব চলবে আর কি। তো ছেলেদের কোনো চান্স নেই আর কি, সোজা কথা। ছেলেমেয়েগুলোর আমি বহু বছর ধরে দেখে আসছি। আমি বলছি না মানে পশ্চিমবঙ্গের সিপিএম আর ভারতবর্ষের দুর্নীতি কীভাবে যে দেশটাকে শেষ করেছে, এটা আমি একদম আমার নিজের জীবন দিয়ে বুঝেছি। কী বলবো, প্রতিটা অভিজ্ঞতার মাধ্যমে রন্ধে বুঝেছি। যখন মোদি আসে, বলতে বাধা নেই, 2014 সালে যখন মোদি আসে আমার খুব আশা ছিল যে একটা ভারতবর্ষ ক্লিন আপ হবে, কিছুটা হলেও ক্লিন আপ হবে। কিন্তু বাবা, দিল্লিতে দুর্নীতি ক্লিন আপ হওয়ার জায়গায় বেড়েছে। আমার তো এটা পার্সোনাল ওপিনিয়ন। হ্যাঁ, মোদি অনেক কিছু ডায়নামিক্সিজম এনেছেন, অনেক কিছু করার চেষ্টা করছেন, কিন্তু রিভিউ সিস্টেম আরও অনেক কিছু সিস্টেমে এমন গলদ, সেইগুলো রিফর্ম না করে না। মোদির একটা বড় সমস্যা হচ্ছে উনি বেসিক্যালি সিস্টেমটাকে রিফর্ম না করে প্রথমেই এক্সিস্টিং সিস্টেমের ওপরই বড় বড় স্বপ্ন চালিয়ে দিয়েছেন, ফলে টোটালি ক্র্যাশড। এই দুর্নীতি দূর না করতে পারলে হয়তো কিছু হবে না। তখন পশ্চিমবঙ্গে বাঙালিদের মাথা থেকে এবং বাংলা থেকে বামপন্থার ভূত না তাড়াতে পারলে কিছু হবে না, এটা সোজা কথা। আই উইল টেল ইউ 1000 টাইম। আপনি তো যা খুশি গালাগাল দিতে পারেন, এর থেকে বড় সত্য আর কিছু হয় না। এটা আমার মানে হাড়ে হাড়ে বোঝা সত্য, ঠিক আছে। না, কাম ব্যাক টু আইআইটি খড়গপুর এগেন, এখন ডাইভার্ট। তো আইআইটি খড়গপুর বেসিক্যালি আমরা যখন ঢুকি তখন মোটা 3টে রেস্টুরেন্ট ছিল। একটা হচ্ছে আমাদের ওই প্যান লুপ, মানে প্যাটেল নেহরু আজাদ, আমি আজাদে ছিলাম। ওর মধ্যে একটা ছিল আমাদের নায়ার ক্যান্টিন বলে। তো ওই নায়ার ক্যান্টিনটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান, সাহারা ছিল নর্থ ইন্ডিয়ান ননভেজ, আর নর্থ ইন্ডিয়ান ননভেজের জন্য ছিল হচ্ছে আমাদের ভেজিস। সব মিলিয়ে তখন মোটে 3খানা রেস্টুরেন্ট গোটা আইআইটিতে ক্যাম্পাসে। এখন তো বোধহয় আমি নিজেও জানি না, 20টা না 25টা রেস্টুরেন্ট। লাস্ট টাইম আমি চেক করেছিলাম 17টা না 18টা কাফে কফিতে বসে গেছে। প্রত্যেকটা হলে হলে রেস্টুরেন্ট হয়েছে। আমাদের এক সময় হলে একটা টিম করে রাত্রিবেলায় একটা ক্যান্টিন চলতো, সেখানে ডিম ভুজিয়া, এগ ভুজিয়া পাওয়া যেত। সেটাও 2টোর সময় বন্ধ হতো, তখন বন্ধ হলে একদম আইটির গেটের বাইরে ছেদিতে গিয়ে আমাদের খেতে হতো। রাত্রি 3টে-4টে বাজলে ছেদিতে গিয়ে খেতে হতো। আমরা একসাথে ছেদিদের একটা 2টো ডিম দিয়ে একটা, ভুলে গেলাম ওটা একটা কী বলতো আর কি, 2টো ডিম দিয়ে আর 2টো ব্রেড দিয়ে বানাতো। ওই খেয়ে রাত্রি 3টে-4টের সময় ভোরবেলায় আমাদের পেট ভরাতে হতো, ঠিক আছে। ওটাই ওটা ছেদিদের একটা নাম ছিল, আমি ভুলে যাচ্ছি, এটা স্পেশাল নাম ছিল খাবারটা। আর মানে আমি ওটাও খাচ্ছি, আমার পাশে একটা ছেলে গাঁজাও খাচ্ছে। ছেদিতে গাঁজা আর ওটা দুটোই চলতো একসাথে। এই ছিল আমাদের সময় অবস্থা। তখন ওটা খুবই একটা রুডিমেন্টারি আমাদের মানে লিভিং আর কি আইআইটি খড়গপুরে। এখন তো আইআইটি খড়গপুরের লিভিং যে কোনো মেট্রো লিভিংয়ের মতো, মানে চাইলেই কফি ডে, চাইলেই দুর্দান্ত সব ভালো ভালো রেস্টুরেন্ট, চাইলেই সব কিছু বেশ পশ লাইফস্টাইল ক্যাম্পাসের মধ্যে যে কেউ লিড করতে পারে। আমাদের সময় ওসবের কোনো স্কোপ ছিল না। হ্যাঁ, নায়ার ক্যান্টিনে তখন 3 টাকার ধোসা, রাত্রিবেলায় খিদে পেলে
মানে আমার প্রথমের দিকে ধোসা বাজে লাগতো, মানে নরেন্দ্রপুরের অভ্যাসে কি নরেন্দ্রপুরে ধোসা বানাতে পারতো না, তো ভুলভাল ধোসার প্রতি আমার ভক্তি চলে গেছিলো। তারপর মানে একবার বাধ্য হয়ে সে এমন অবস্থা হয়ে গেছে আমার, আরে ফলে ক্যান্টিন বন্ধ হয়ে গেছে, সেটা আমার ডিসেম্বর মাস 1991 ফার্স্ট ইয়ারে। তো কী করবো, নায়ার ক্যান্টিনটা রাত্রিবেলায় খোলা থাকতো, যাচ্ছে নায়ার ক্যান্টিনের ধোসা একমাত্র পাওয়া যাচ্ছে রাত্রিবেলায়, ওই ব্ল্যাক কফি আর ধোসা। 3 টাকার তখন ধোসা, 2 টাকার ব্ল্যাক কফি, 5 টাকায় হয়ে যেত আমাদের এই 91। হ্যাঁ, ওই নায়ারের ধোসা খাওয়ার পর বুঝলাম আরে এছাড়া ধোসা তো খেতে দারুণ জিনিস, এছাড়া নরেন্দ্রপুরে ভুলভাল রান্না করতে পারতো না। তো তারপর আমি প্রতিদিন নায়ারে যেতাম রাত্রিবেলা একটা করে ধোসা খাওয়ার জন্য। আর আমাদের সময় তখন আমার হচ্ছে লাস্ট ব্যাচ, যে ব্যাচগুলোতে উদম র্যাগিং হতো। মানে আমাদের সময় ফার্স্ট ইয়ারে একদম কি বলবো, একদম মানে প্রথম 15 দিন পড়াশোনা করাটা মানা। প্রথম 15 দিন হচ্ছে র্যাগিং পিরিয়ড, বা আমরা বলতো র্যাগিং তো বলে না, ওরিয়েন্টেশন পিরিয়ড। তো ওরিয়েন্টেশন পিরিয়ড মানে কি, মানে একদম ভোরবেলায় 5টার সময় উঠে 4 কিলোমিটার দৌড়াতে নিয়ে যাবেন দাদারা। তো দাদারাও দৌড়াবেন আমাদের সাথে, 4 কিলোমিটার দৌড়াতে হবে, মিলিটারি স্টাইল ট্রেনিং আর কি, ঠিক আছে। তারপর হাঁপাতে এসে শিক ট্যাঙ্কে স্নান করো, মানে একদম বড় বড় চোবাচ্চা, যে চোবাচ্চা দিয়ে সব লোকে হাগামোতার জল করে, সেই জলে স্নান করে তারপর 8টার মধ্যে খাবার দাবার দিয়ে বেরিয়ে যাও। আর প্রথম 15 দিন প্রফেসররা কাউকে কোনো ক্লাসে প্রশ্ন জিজ্ঞাসা করতো না, কারণ সবাই জানে যে রাত্রি 2টো পর্যন্ত র্যাগিং চলেছে। ওই ফার্স্ট বেঞ্চে গিয়ে আমরা ঘুমাতাম, হ্যাঁ সবাই টাইট গেছি। তারপর একদম আবার লাঞ্চ করতে সময় যখন হলে আসছো, ঢুকছো, আমাদের র্যাগিং পিরিয়ডের নিয়ম ছিল কোনো সিনিয়রদেরকে তুমি তাদের নাম ধাম ডিপার্টমেন্ট বলতে পারবে না। কী করতে হবে, মানে র্যাগিং পিরিয়ডে সেই সময় সবচেয়ে যে ভালো ট্রেনিংটা হতো, যেটা প্রত্যেকটা বাঙালির দরকার, প্রত্যেকটা ভারতীয়র দরকার, আমি পরে বুঝেছিলাম দ্যাটস দ্য মোস্ট এসেনশিয়াল স্কিল ইউ নিড টু হ্যাভ অ্যাকচুয়ালি। সেটা হচ্ছে, সেটা আমরা গেম খেলার ছিল। গেমটা হচ্ছে এরকম যে আমাদের হোস্টেলে 350টা সিনিয়র আছে, তো তাদের সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, তারা কেউ নাম বলবে না। তোমার চোখ কান খোলা রাখতে হবে। দুজন কথা বলছে, চোখ কান খোলা রেখে তুমি বুঝে যাচ্ছ যে এই ছেলেটাই, ঠিক আছে। এবার রাত্রিবেলায় নিয়ম করে প্রত্যেকের ঘরে যেতে হবে, সিনিয়রদের কাছে দল বেঁধে 2-3 জন মিলে যেতাম, গিয়ে নিজেকে ইন্ট্রোডিউস করাতে হবে। তারপর সিনিয়র সময় দিয়ে তোমাকে অনেক বোরিং কোশ্চেন করবে, বোর করবে, খিস্তি মারবে, সেগুলো শুনতে হবে, কান ধরে উঠবোস করাবে, শুনতে হবে, করবে, বেরিয়ে আসবে। এই হচ্ছিল আমাদের র্যাগিংয়ের আর কি পুরোপুরি। মানে বেসিক্যালি ও কদিন মানে তোমার মান সম্মান ইগো একদম ধুয়ে মুছে দেওয়া হতো। অ্যান্ড আই থিঙ্ক দ্যাট ট্রেনিং ইজ নেসেসারি। আমি এটা বলার জন্য আমাকে অনেকে করেছে, কারণ বাট ওই ট্রেনিংটা না লাইফে তখন আমাদের আনফর্চুনেটলি খুব বাজে একটা কেস হয় সময়, সন্দীপ সিনহা রায়কে ধাক্কা দিয়ে কেউ পেছন থেকে ফেলে দেয়, এবং ন্যাচারালি ছেলেটা কেউ গাঁজাখোর কিংবা মদ্যপ ছিল। সো ওটা খুব একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, এবং এটা হওয়া উচিত হয়নি, ইটস ভেরি ব্যাড। এরকম দুর্ঘটনা ঘটে, খুবই বাজে জিনিস, সেগুলোর জন্য তখন এসব সেফটি ভাল্ভ ছিল না। কিন্তু যেটা হতো, যে ট্রেনিংটা, 2টো ট্রেনিং দরকার ছিল। একটা ট্রেনিং হচ্ছে যে বেসিক্যালি এই সিনিয়রদের নাম খুঁজে বার কর, কেউ বলছে না, সবসময় আমাকে চোখ কান, খাওয়ার টেবিল সবসময় ক্রস খোলা রাখতে হচ্ছে। চোখ কান খোলা রাখা যাকে বলে আর কি, বোঝো এর সাথে কী কথা বলছে। আমি একটা সিনিয়রের, 2টো সিনিয়রের, সে হিন্দিতে বলছে, ইংলিশে বলছে, কথা শুনে বার করতে হচ্ছে কী কথাবার্তা চলছে তার মধ্যে থেকে বার করা কী হচ্ছে, ঠিক আছে। এই ছিল আমাদের খেলা। আর তারপর প্রতিদিন রোল কল করা হতো, কটা সিনিয়রের নাম জানলে, ভুল জানলে। এবার প্রত্যেক দিন কোটা থাকতো, যেটা এক্সপেক্টেড যে ফার্স্ট উইকের মধ্যে তুমি, আমার মনে আছে, 70টা না কটা সিনিয়রের নাম জানতে হবে, তার নামটি পাবেন। না জানতে পারলে, যতগুলো জানবে না, আবার গিয়ে শিক ট্যাঙ্কে রাত্রি 2-3টের সময় ডিপ করো। আর যদি ওই ডিপ করে, মানে জলের মধ্যে চোবাতো, ডিপ করে আবার আসো, ওইটুকু ছিল পানিশমেন্ট আর কি। আর তার সাথে তখন ফ্রেশারদের জন্য ট্যালেন্ট স্কাউটিং হতো, মানে যে কালচারাল সেক্রেটারি, সে ফ্রেশারদের মধ্যে, বিশেষ করে আমাদের বাঙালিদের মধ্যে কালচারালি এটা বেশি আছে, কে ভালো কবিতা বলে, কে ভালো গান করতে পারে, নাচ করতে পারে, নাটক করতে পারে, তাদের নিয়ে তারা পড়ে যেত। কারণ ফ্রেশারদের নাটকের একটা কম্পিটিশান হতো, ফ্রেশারদের গানের কম্পিটিশান হতো। তোর মধ্যে রাত্রিবেলায় ট্যালেন্ট স্কাউটিংও চলছে, দ্যাট ওয়াজ এ গুড এক্সপেরিমেন্স। কারণ অনেকেই র্যাগিং এড়ানোর জন্য ট্যালেন্ট স্কাউটেড হয়ে যেত। খেলাধুলা, ফুটবল, ক্রিকেট মাঠেও ট্রায়াল হতো। আমি ক্রিকেট, ফুটবল সব কিছুর জন্যই ট্রায়াল দিয়েছিলাম। যাও গিয়ে খেলার মাঠে ট্রায়াল হবে। ইট ওয়াজ এ গুড এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি ফর মি।
মানে যারা কালচার খেলাধুলা ভালোবাসে তাদের জন্য র্যাগিং ওয়াজ অ্যাবসোলুটলি নাথিং। মানে আমার তো কিছু মনেই হয়নি, আমার বেশ আমি এনজয় করছিলাম, কারণ যেহেতু আই কুড সোশ্যালাইজ, খেলতে পারছি, কিছু কালচারাল কন্ট্রিবিউশন করতে পারছি, সো ইটস গুড। কারণ আমি তো পড়াশোনা করতাম ওটা 2 ঘন্টা, তো ন্যাচারালি আমার পক্ষে সবই ভালো লাগে করতে, তো ভালোই ছিলাম। যারা সারাক্ষণ পড়াশোনা করে ওখান থেকে এসছে তাদের অবস্থা রীতিমতো টাইট হয়ে যেত, বিকজ তারা পড়াশোনার বাইরে লাইফে কিছুই করেনি। কিন্তু তাদের তো এটা চেঞ্জ করতে হতো না, বিকজ ইউ হ্যাভ টু বি সোশ্যালাইজড অ্যানিম্যাল, মানে কোম্পানি এনভায়রনমেন্টে এগুলো দরকার হয়, যে কীভাবে মানুষের সাথে কথা বলবে, কীভাবে একটু চালাক চতুর হতে হবে। মজার ব্যাপার হচ্ছে আমাদের সময় অভিভাবকদেরও কিন্তু র্যাগিং নিয়ে কোনো আপত্তি ছিল না, তারা চাইতো যে ছেলেগুলো একটু স্মার্ট হোক। কারণ মজার ব্যাপার হচ্ছে আমাদের উইকেন্ডে বাবারা দেখতে আসছে ছেলে মেয়েকে, সব ছেলে মেয়েদের দেখেই বুঝতে পারছে ভালো র্যাক্ট হচ্ছে, তো ওই একটা বাবার ছেলেকে জিজ্ঞাসা করছে একটু টিকে আছিস তো, বলে টিকে আছি, আর এক সপ্তাহ টিকে যাবো। হ্যাঁ, তো এরকম ছিল আর কি আমাদের সময় আর কি। পুরো ব্যাপারটাও খুব পজিটিভ দৃষ্টিতে দেখা হতো, কারণ সবাই জানতো যে টেক কেয়ার করবে। দেখুন এই র্যাগিংয়ের সময় আমার জ্বরও চলে এসেছিলো, তো যখন জ্বর চলে আসে তখন আমার সিনিয়ররাই আমাকে আবার ধরে হসপিটালে পাঠিয়েছিল, যারা র্যাক করেছিল তারাই সঙ্গে সঙ্গে ধরে আমাকে হসপিটালে পাঠিয়েছে। তো এই নয় যে জুনিয়রদের টেক কেয়ার করা হতো না, জুনিয়রদের অত্যাচার করা হতো, এগুলো খুব ভুলভাল একটা মানে কালচার, যদি কালচার হয়ে থাকে সেটা খুব বাজে না। আইটিতে সেই সময় র্যাগিংয়ের যে কালচারটা ছিল সেটা সম্পূর্ণভাবে খুব পজিটিভ এবং সম্পূর্ণভাবে ইন্ডাস্ট্রিতে এবং বাস্তব জীবনে টিকে থাকার জন্য দরকার। আজকে যে এই যে এতগুলো পোলাপান, যখন সুন্দর পিচাই গুগলের সিও হয়েছে, সে তো আমাদের থেকে 1 বছরের সিনিয়র, নেহরুওয়ালের রাইট। ওর সবচেয়ে ফেভারিট বন্ধু ছিল স্বামীনাথন, মেটালাজিতে 3rd ইয়ারের, যে আমাকে র্যাগিং পিরিয়ডে খুব বাঁচিয়েছে এবং আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল আর কি। এবং স্বামীনাথন এবং সুন্দর পিচাই ছিল খুব ঘনিষ্ঠ বন্ধু, কিন্তু স্বামীনাথন মারা যায় আর কি ইউএসতে ট্রাক দুর্ঘটনায়। তো এই ছেলেগুলো অ্যাকচুয়ালি, যেটা আমি পরবর্তীকালে বুঝেছি, যে আজকে যে ছেলেগুলো দেখবেন মানে 91-এর আগে আইটি খড়গপুর থেকে যে ছেলেপেলেগুলো বেরিয়েছে না, তাদের একটু লিঙ্কডিন খুলে দেখবেন তারা অনেকে ম্যানেজমেন্ট পজিশনে গিয়ে খুব ভালো ভালো কাজ করেছে, অনেক কোম্পানি সিওটিও সব 91 বা ওই টাইমের আগে। তো আমাদের পরে যারা হয়েছে লোকজন অ্যাকাডেমিক্সে ভালো করেছে, কিন্তু ওই র্যাগিংটা হয়নি বা ওই ধরনের ওরিয়েন্টেশনটা হয়নি বলে মানে ইন্ডাস্ট্রিয়াল এনভায়রনমেন্টে, কর্পোরেট এনভায়রনমেন্টে সাকসেসফুল হয়েছে এইরকম আইটি খড়গপুরের ছেলেপেলের সংখ্যা পরবর্তীকালে কিন্তু অনেক কমে গেছে। মানে আমি একটা জিনিস বলতে পারি, 91 আগে আইটি খড়গপুরের যে ছেলে ছিল, সে সিভিল হোক, বেটা হোক, এগ্রিকালচার হোক, যে ডিপার্টমেন্টে হোক না কেন, তাদের এমন র্যাক করা হয়েছে না, এমনভাবে তৈরি ছেলেপেলে ছিল, তাদেরকে যে কোনো জায়গায়, যে কোনো কোম্পানিতে, যে কোনো ম্যানেজমেন্ট চ্যালেঞ্জের সামনে ফেলে দিন, ও হাজার গালাগাল খেয়েও বেরিয়ে এসে ঠিক কাজটা করে দিয়ে বেরিয়ে যাবে। আই হ্যাড লট অফ রেসপেক্ট ফর দেম। কিন্তু পরবর্তীকালে যা হয়েছে আর কি, পরবর্তীকালে ওরিয়েন্টেশনের মাত্রা কমে গিয়ে লালুভুলু, আমরা সব কিছুতে এখন লালুভুলুর যুগ আর কি। ছেলেপেলে এমসিকিউ করবে, তাদের পরীক্ষায় পাস করতে হবে না, পরীক্ষায় পাস না করে তুলে দেওয়া এমসিকিউ করবে, তারা লালুভুলু জেনারেশন আমরা তৈরি করছি, এবং লালুভুলু জেনারেশনে তারা আর কী হবে।